আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ওয়েস্ট নাইল জ্বর। এটি একটি মশাবাহিত রোগ যা ওয়েস্ট নাইল ভাইরাস দ্বারা ঘটে। ওয়েস্ট নাইল ভাইরাস মায়ের থেকে তার ভ্রূণেও সঞ্চারিত হতে পারে, অর্থাৎ বলা যেতে পারে রক্তের মাধ্যমেই ওয়েস্ট নাইল ভাইরাস ছড়িয়ে পড়ে। মূলত বৃদ্ধ মানুষ যাদের অনাক্রম্যতন্ত্র দুর্বল তাদের ক্ষেত্রে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ একটু বেশি। এবার একটু ওয়েস্ট নাইল ভাইরাস সম্পর্কে জেনে নেওয়া যাক। ওয়েস্ট নাইল ভাইরাস একতন্ত্রী আরএনএ ভাইরাস। ভাইরাসটি ফ্লাভিভিরিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত। ওয়েস্ট নাইল ভাইরাস প্রধানত কিউলেক্স মশকি দ্বারা ছড়ায়। ওয়েস্ট নাইল ভাইরাস এনভেলপযুক্ত একটি ভাইরাস। এদের প্রতিসাম্যতা আইকোসাহেড্রাল। ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় এদের ভিরিয়ান 45 ন্যানোমিটার থেকে 50 ন্যানোমিটারের এবং ভিরিয়ান মসৃণ প্রোটিন দ্বারা আবৃত থাকে। এই প্রোটিন শেলটি দুটি গঠনমূলক প্রোটিন দ্বারা গঠিত। এই দুটি প্রোটিন হল গ্লাইকোপ্রোটিন ই এবং ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন এম। ই প্রোটিন বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন রিসেপ্টরের সাথে আবদ্ধ হওয়া, মেমব্রেন ফিউশনের মাধ্যমে পোষক কোষে প্রবেশ করা ইত্যাদি। ওয়েস্ট নাইল ভাইরাসের জিনোম প্রায় 11,000 নিউক্লিওটাইড দীর্ঘ। ওয়েস্ট নাইল ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1937 সালে উগান্ডাতে। এবার আসা যাক ওয়েস্ট নাইল ফিভারের উপসর্গ ও লক্ষণের তথ্যে। প্রায় 80% ক্ষেত্রে ওয়েস্ট নাইল ফিভারের কোনো উপসর্গ দেখা যায় না, তবে 20% ক্ষেত্রে ওয়েস্ট নাইল ফিভারের উপসর্গ দেখা যায়। মোটামুটি ভাইরাস দেহে প্রবেশ করলে 3 থেকে 14 দিনের মধ্যেই উপসর্গগুলি দেখা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তির স্বল্প উপসর্গ থাকে এবং সে কয়েক সপ্তাহ বা 1 মাসের মধ্যেই সেরে ওঠে। তবে চিকিৎসা ঠিকঠাক না হলে আক্রান্ত ব্যক্তির পক্ষাঘাত বা মেনিনজাইটিসের মতো লক্ষণ দেখা যায়। বিনা চিকিৎসাতে রোগীকে রেখে দিলে রোগীর মস্তিষ্ক বিকল হয়ে মৃত্যুও ঘটতে পারে। আবার এমন কোনো রোগী যার ডায়াবেটিস অথবা ক্যান্সার রয়েছে, সে যদি ওয়েস্ট নাইল ফিভারে আক্রান্ত হয় তাহলে তা খুবই বিপজ্জনক। প্রচণ্ড মাথা যন্ত্রণা ওয়েস্ট নাইল ফিভারের একটি বিশেষ উপসর্গ। 20% ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের প্রথমেই যেসব উপসর্গ দেখা যায় সেগুলি প্রধানত ফ্লুর উপসর্গের মতোই। মোটামুটিভাবে ওয়েস্ট নাইল ফিভারের যেসব উপসর্গ ও লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো ভীষণ জ্বর, প্রচণ্ড মাথা যন্ত্রণা, গায়ে ব্যথা, প্রচণ্ড ঘাম, দুর্বলতা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, বমি বমি ভাব, বমি, ক্ষুধামান্দ্য ইত্যাদি। এই ওয়েস্ট নাইল জ্বরের সাথে সম্পর্কিত আরেকটি রোগ হল ওয়েস্ট নাইল নিউরো ইনভেসিভ ডিজিজ। যদিও এই রোগটি 1% বা তারও কম আক্রান্তের ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে
ওয়েস্ট নাইল ভাইরাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। তার ফলে আক্রান্তের দেহে মেনিনজাইটিস, এনসেফালাইটিস, মেনিনগোএনসেফালাইটিস বা পলিওমাইলিটিসের মতো উপসর্গ দেখা যায়। এবার আসা যাক ওয়েস্ট নাইল ফিভার কিভাবে নির্ণয় করা যায় সেই তথ্যে। অন্যান্য বিভিন্ন ভাইরাল ফিভারের মতোই ওয়েস্ট নাইল ফিভার নির্ণয় করা হয় বিভিন্ন ধাপে। যেমন প্রথমে চিকিৎসক কিছু সাধারণ শারীরিক পরীক্ষা করে থাকেন। এরপর তিনি নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষার সাহায্য নিতে পারেন, যেমন সিরাম অথবা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সেরোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে। এছাড়া ওয়েস্ট নাইল ফিভার নির্ণয় করার একটি বিশেষ পদ্ধতি হল এলাইজা বা এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে। তাছাড়া লিম্ফোসাইট কোষের হঠাৎ বেড়ে যাওয়া, প্রোটিনের মাত্রা বৃদ্ধি পাওয়া, এগুলিও ওয়েস্ট নাইল ফিভারকে নির্দেশ করে। ওয়েস্ট নাইল ফিভার নির্ণয়ের আরেকটি বিশেষ পরীক্ষা হল পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এবার আসা যাক ওয়েস্ট নাইল ভাইরাসের চিকিৎসার তথ্যে। ওয়েস্ট নাইল ফিভার যেহেতু একটি ভাইরাস গঠিত রোগ, তাই এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। আবার ওয়েস্ট নাইল ফিভারের কোনো নির্দিষ্ট ভ্যাকসিনও নেই। যে ক্ষেত্রে ওয়েস্ট নাইল ভাইরাসের উপসর্গ খুবই কম, সেসব ক্ষেত্রে খুব সামান্য কিন্তু সঠিক চিকিৎসাতে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠে। তবে উপসর্গ খুব বেশি হলে আইভি ফ্লুইড, রেসপিরেটরি সাপোর্ট ইত্যাদি রোগীকে দিতে হতে পারে। তবে ওয়েস্ট নাইল ভাইরাস প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য কয়েকটি পদ্ধতি হল মশারোধী ক্রিম ব্যবহার করা, মশা উপদ্রুত এলাকায় ফুলহাতা ঢাকা পোশাক পরা ইত্যাদি। এছাড়াও ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো, মশার লার্ভা ধ্বংস করার জন্য রাসায়নিক পদ্ধতি ও জৈব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।